আমার কাছেই বসেছেন মাহমুদুর রহমান মান্না, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং একজন প্রিয় রাজনীতিবিদ। তিনি সভাপতি নাগরিক ঐক্য, এবং তার পাশে আছেন আরেকজন প্রিয় আলোচক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি কাল কি হবে জানি না। কাল আসলে কি হবে এটা নিয়ে অনেকের মনে এখন সংশয়, দ্বিধা, কেননা পুরো পৃথিবীর যে রাজনৈতিক এবং অর্থনৈতিক মানচিত্র সেটি বদলে যাওয়ার মতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি অনেক দিন থেকে চলছে, কিন্তু যুদ্ধ যে এতটা গভীরতা পেয়ে যাবে হঠাৎ করে সেটা কেউ বুঝতে পারেননি। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছেই জানতে চাই, আমরা কিছুদিন আগে দেখলাম যে ইরানে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, এবং সেই ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা একটা পর্যায়ে যখন শেষ হলো, তখন দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হলো যে ইরানের প্রধান রাজনীতিবিদদেরকে হত্যা করার সক্ষমতা তাদের ছিল, তারা করেন নাই। কিন্তু এর কিছুদিন পরে আমরা লক্ষ্য করলাম যে প্রায় অযাচিতভাবে অথবা এক ধরনের অপ্রতিরক্ষিতভাবেই আক্রমণ শুরু হলো, অরক্ষিতভাবে, এবং আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে ইরান আক্রমণ করলো, এবং তারা প্রথমেই ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করলো। আমাদের মনে সংশয় যে এই যুদ্ধ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে, এবং বাংলাদেশের উপর এটার ইম্প্যাক্ট বা এটার যে প্রতিক্রিয়া সেটি কি হতে পারে। হ্যাঁ, আমি দেখেন খুব রাজনৈতিকভাবে আন্তর্জাতিক বিশ্লেষক নই, আমি খুব ভালো যে বলতে পারবো তা আমার মনে হয় না। কিন্তু আমার প্রথমেই মনে হলো এটাকে কাল কি হবে এরকম একটা ইয়ে দিলেন কেন? এটা দিলাম এই জন্য যে পরশু দিন আপনি কি জানতেন যে গতকালকে কি হতো? না, আমরা জানি না। আমি নিজেই তো চমকে গেছি, আরে অ্যাটাক করে দিল। মানে আজকাল আমি ধরেন আমার বুদ্ধিবয়স থেকে এই পর্যন্ত যে আসছি রাজনীতি করতে করতে, সাম্রাজ্যবাদের পতনের যুগ। সাম্রাজ্যবাদ এখন তার রূপ বদলে ফেলেছে। সাম্রাজ্যবাদ এখন ডাইরেক্টলি অ্যাটাক করে। এটা এখন নয়া সাম্রাজ্যবাদ, নয় উপনিবেশবাদ, নিও কলোনিজম, ইকোনমিক অ্যাগ্রেশন করে করে দখল করে ফেলে ইত্যাদি অনেক কথা বললো। মানে ভিয়েতনাম ওয়ারের পরে এটাই আসলো যে এরকম করে হয় না। কিন্তু ট্রাম্প সাহেব আসবার পরে পটটাই বদলে গেল। মানে আমি প্রথম বুঝতে পারিনি যে কি ব্যাপারটা কি ইরান আক্রমণ করলো নাকি। প্রথম নিউজটা আমি শুনছি যে ইরান মিসাইল দিয়ে একেবারে সবগুলো আমেরিকান যে বেস আছে সেগুলোতে টর্পেডোর মতো করছে। আমি ইরানে এত বড় সাহস কি হয়েছে কি, আরও সবাই মিলে লেগে গেল নাকি? পরে খুঁজে খুঁজে দেখলাম যে না, অ্যাটাকটা ওরা করেছে। এবং দেখেন একটা মানে যেরকম নরিয়াগাকে তারপরে কয়েকদিন আগে ইয়ে করছে, রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে চলে গেল, মানে মাস্তানদের মতো একটা ব্যাটা, তুমি এত মাস্তান চল এইরকম একটা ঘটনা। ভেনেজুয়েলা আক্রমণ করলো, এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তারা অনেকটা অপহরণ করলো। সেটাই তো এবং অপহরণ করে তারা ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিজেদের অধিকার চাপিয়ে দিল। মানে এইটা একেবারে পুরা মাস্তানদের মতো, বর্গীদের মতো, মগদের মতো, যেরকম আগে তো এইরকম ঘটনা ঘটলো না। তো এইটার কোথায় কি যাবে সেটা তো বলা মুশকিল। ধরেন খামেনি মারা গেছেন, এটাই এখন কনফার্ম। আহমেদিনেজাদও মারা গেছেন, আমি আসার আগে টেলিভিশনে দেখলাম। ওই একটু আগে আপনি বললেন না যে তাদেরকে হত্যা করার সক্ষমতা আমাদের ছিল। মানে একটা রাষ্ট্র গর্ব করে যে আমার ওদেরকে হত্যা করার সক্ষমতা আছে, এটা কোনো একটা কথা হতে পারে? আপনার হাতে একটা গান আছে, আপনি এখন আমাকে গুলি করে দিতে পারেন, আমি কি করতে পারি? মানে আপনার কাছে গান যদি থাকে, গান আপনাকে রক্ষা করতে পারবে কিনা, বাট আপনি অন্যকে মারতে পারবেন। আর আমেরিকার মতো এত শক্তিধর, তারা এই শক্তি যখন দেখায়, তখন কাল কি হবে এটা বলা আসলে মুশকিল। আমি ইরানের জনগণকে খুব ধন্যবাদ দিই। মানে তাদের এই হোল ওয়ার স্ট্র্যাটেজি কতখানি রাইট, তারা কতদূর সার্ভাইভ করতে পারবে, তারা যেরকম সাহস দেখেছে, এতখানি সাহস দেখার উচিত ছিল কিনা এগুলো জানি যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো পরে হয়তো কথাবার্তা বলবে। কিন্তু জনগণ মানে যখন তারা হলো খামেনি মারা গেছে তারপরে যেভাবে মিছিল করছে, আমি তুষার আপনাকে বলি ভাই, এই বাঙালি জাতির বলে আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু এই বাঙালি জাতি এইরকম কিছু এইভাবে একটা মিছিল বার করতো কিনা। শেখ মুজিব যখন মারা গেছিল তখন তো এরকম মিছিল করেনি কেউ, অথবা জিয়া রহমান যখন মারা গেল তখন তো মিছিল করেনি। কিন্তু ওইখানে মানে রীতিমতো ধরেন যে বৃষ্টির মতো পড়ছে সব, আক্রমণটা কত তীব্র তার মধ্যে মানুষ আসছে। ফলে প্রথম কথা হচ্ছে যে আমি ভাবছি চট করেই এটা থেমে যাবে না, এটা কোন দিকে টার্ন নেবে তা বুঝতে পারছি না। আর অস্ত্রশস্ত্র এখন নতুন নতুন নাম আসছে। ইরান কত ধরনের মিসাইল বার করেছে, কত ধরনের ড্রোন বের করেছে, মানে এগুলো অন্যদের চাইতে কত উন্নত এগুলো বলছে। আবার আমেরিকা ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করছে বা কী কী করছে, সব কিছু একটা ভয়ঙ্কর একটা যুদ্ধের রূপ নিচ্ছে। একটা অ্যাটাকে 200 মানুষ মারা গেছে, মানবতার চূড়ান্ত অবমাননা, একেবারে ধর্ষণ চলছে। অন্যান্য কেউ কিছু তেমন কিছু বলছে না। রাশিয়া বলেছে, রাশিয়া এবং চীন উদ্বেগ প্রকাশ করেছে। আপনার কাছে আসবো আবার এই প্রসঙ্গে যে
বাইপোলার একটা বিশ্ব ছিল, সেইখান থেকে যখন একটা ইউনিপোলার বিশ্বে রূপান্তরিত হলো গর্বাচভের পর, পেরেস্ট্রয়কার পরে, তখনই সবাই আশঙ্কা করেছিলেন যে একটা পর্যায়ে এই ক্ষমতা অজাচারী স্বৈরাচারী হবে। আমরা কি সেই বিশ্বে প্রবেশ করছি কিনা, সেইখানে আসবো। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আপনার কাছে আসি। আমরা দেখলাম যে জাতিসংঘ নামক একটি বস্তু আছে পৃথিবীতে, তারা উদ্বাস্তুদের জন্য এগিয়ে যায়, তারা শান্তি রক্ষা করার জন্য দুই দেশের সীমান্তের মাঝখানে শান্তিরক্ষী বাহিনী পাঠায়। কিন্তু একের পর এক দেশ আক্রান্ত হচ্ছে কেবলমাত্র অস্ত্র, সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তির জোরে। কিন্তু এই বিষয়ে জাতিসংঘ কি আসলেই তার সঠিক ভূমিকা পালন করছে? আচ্ছা, আমার আলোচনার দাম আমার দেশে কি আছে এটা আগে না, বলেন। আপনার দেশের জন্য না, মানুষের জানার, আমার আলোচনার মানুষের জানার দামটা বিষয় আছে। মানুষ জানে কি হবে। আমার আলোচনাটার দাম আমার দেশে কি আছে। আমরা এখানে বসে আমেরিকা অ্যাটাক করতেছে ইরানের, সেই আলাপ করতেছি। আমি আমি হিউমার বলতে পারেন আপনি, ওয়েস্টেজ অফ টাইম, হু কেয়ারস ইউ। না, আপনি কিন্তু পৃথিবীটাকে শুনেন, এই আক্রমণের একটা প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশের উপরে আছে, কেননা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, আছে। তেল তেলের দাম আমদানি, বাড়বে, সবকিছুর দাম বাড়বে, তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যেতে পারে। আমি মানলাম বাংলাদেশ সবকিছুর দাম বাড়বে, অর্থনৈতিকভাবে জটিলতার মধ্যে আছে। তো কি হবে? এবং জাতিসংঘ প্রতিক্রিয়া তো দেখাচ্ছে না, বাংলাদেশ কি প্রতিক্রিয়া তো দেখাবে? আপনি সাফার করবেন, তো তাদের কি? সবকিছুর দাম বাড়ছে, আকাশচুম্বী সবকিছুর দাম বাড়ছে, তো তাদের কি? যারা যুদ্ধটা করছে, যারা অ্যাটাক করছে, তাদের কি? আপনি বলেন না আমারে। আমরা এখানে, তারপর আপনাকে বলি, আপনি পৃথিবীতে ভেটো পাওয়ারওয়ালা 5টা দেশ আছে, এরা পৃথিবীটার ভাগ করে 5 জনে নিয়ে নিলেই হয়। তারপরেও যদি মারামারি কাটাকাটি কমে, আমি ভাই শুকরিয়া। আপনি রাশিয়া প্রতিবাদ জানায়, ওই চীন উদ্বেগ প্রকাশ করে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? কি আপনি বলেন না? উদ্বেগ প্রকাশ করছি, আমার কাম তো আমি করে ফেলাইছি, আমার কাজ আমি করে ফেলছি। এখন এটার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া হবে, আপনি সাফার করবেন, হরমুজ প্রণালী ধ্বংস হয়ে গেছে, তো তেলের দাম বাড়বে, এই তেলের উদ্ধতে অন্যান্য জিনিসের দাম বাড়বে। এখানে আবার আমরা যদি মনে করেন কোনো ব্যর্থতা, এই সমস্ত ঘটনায় কি রাজনৈতিক ব্যক্তি আবার কিন্তু ব্যর্থতা ঢাকতে পারে, যে এই কারণে এইটা হয়েছে, আমরা এটা পারবো না এখন, এই কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে, এই কারণে ওইটার মূল্য বেড়ে গেছে। সবসময় আমি একটু পরে আপনাকে যে প্রশ্নটা করব, সেটা করার পর আপনি টের পাবেন যে আসলে আমাদের কি। আপনি বলেন। না, আমি বলছি না যে আপনার আমার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। মূলত যুদ্ধটা কি নিয়ে? আপনার কাছে অ্যাটমিক অথবা নিউক্লিয়ার উইপন থাকবে, আমার কাছে থাকতে পারবে না। সোজা বাংলা। আমরা আমার ঢাকায় মাস্তান আছে, বাংলাদেশের সেরা মাস্তান আছে, আপনি আমেরিকায় যাবেন, বিশ্বের সেরা মাস্তান। সুতরাং তারা কি ঘুরে ফিরে সবাই কর্পোরেট, ঘুরে ফিরে সবাই সম্পদ। এখন সম্পদ কিছু পাক বা না পাক, এই যে যুদ্ধের খরচ, সেটা কিন্তু কারা দিবে জানেন? যে পরাজিত হবে যারা পরাজিত বা যারা আক্রান্ত, ভেনেজুয়েলা দিচ্ছে, ভেনেজুয়েলা দিবে, সৌদি আরব দিবে, সবাই দিবে। তোমার জন্য এটা করছি, তুমি দাও। ফ্রান্স এখনো, হ্যাঁ, আর তোমার বাড়িতে আর তোমার জন্য তোমার বাড়িতে রেখে আমার ঘাটিতে হামলা করছে, সেটার ক্ষতিপূরণ দাও। ইন অ্যাডভান্স বলছে সৌদি বাদশা, 50% আমরা দিব। তাই 50% যদি টোটাল কস্টিংটা ডাবল করে 50% এতে পুরোটাই পাইলো। সুতরাং সেই জন্য বলছি, আমরা যুদ্ধ নিয়ে আলাপ করতে পারি ভাই, অনেস্টলি বলি, আমরা আলাপ করতে পারি, আমাদের করার কি আছে? আমি যদি আমার দেশে একটা ভিআইপির একটা মেইল করি, ও 15 দিনে দেখে না, ও খুইলেই দেখে না এই মেইলটা। এইবার আপনাকে প্রশ্নটা করবো, তবে তার আগে আমরা আবার মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যাই। একটু আগে রাজ্জাকি সাহেব বলছিলেন যে আমাদের কি, কিন্তু আমরা কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার একটা চুক্তি সই করেছেন, বাণিজ্য চুক্তি, যেখানে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলিতে আমরা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নেব। এখন এই যুদ্ধের বেলা আমরা কি করব? এবং এই ধরনের একটি চুক্তি যে তিনি করে গিয়েছেন, এবং এই যে আমাদের সংবিধান সংস্কার করার জন্য মার্কিন নাগরিকেরা এসেছিলেন, এবং এখন এই যুদ্ধের সময় তারা আসলে কোন পক্ষে আছেন? আমার খুবই জানতে ইচ্ছা করে। আলী রিয়াজ সাহেবকে তো আমি পাবো না, কিন্তু আমার খুবই জানতে ইচ্ছা করে। ফোনে হয়তো পেতে পারি, ফোন করতে পারি। এই যে এই যুদ্ধের সময় আলী রিয়াজ সাহেব কোন পক্ষে আছেন? আমি ওটা জানি না, তো তার সাথে কথা হয় না। আইন অনুযায়ী ওনাকে কিন্তু আমেরিকার পক্ষে থাকতে হবে। আর এই একটা চুক্তি সই করেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের ক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবো। এখন আলী রিয়াজ তো ধরেন আমার ক্যাবিনেটের সাহিত্য সম্পাদক ছিল, ওকে আমি একটা, এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছি। না, আবার কিন্তু ওইটা উল্টে দেখেন, ইউনুস স্যার তো আমার ডাইরেক্ট টিচার ছিলেন, তো উনিও যদি বললেও যে চুক্তি তারা করেছে এটা অন্যায় চুক্তি, মানার মতো নয়তো মানতে হবে কেন? আমি মানি না। আমি মনে করি যে এটা বানবার পরেও তার কথা সমর্থন করা তো দূরে কোথায়, হেট দিস, যেইভাবে আপনার আক্রমণটা করা হয়েছে, আপনি যদি নিন্দাও করতে না পারেন। আমার দুঃখ কি দেখেন, আজকে সম্ভবত কাশ্মীরে, দিল্লি, তার কথা কোথায় মিছিল বেরিয়েছে, কাশ্মীরে হয়েছে, পাকিস্তানে হয়েছে, সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গাতে আমেরিকান দূতাবাসের সামনে। নাথিং ইন বাংলাদেশ। কেন? এটা আমার একটা প্রশ্ন। কোথায় কোথায় যারা যমুনা ঘেরাও করতেন, কোথায় কোথায় যারা আধিপত্যবাদের বিরোধিতা করতেন, হ্যাঁ, তারা এখন কোথায় আছেন? আমার খুবই জানার ইচ্ছা। মানে আমাদের রাজনীতিটাও কিন্তু
নীতির জায়গায় নাই, তো এটা একটা শো বিজনেসের মতো হয়ে গেছে। সেই কারণে এরকম না হলে এটার উপরে মিছিল তো বেরোতেই পারতো। আপনার ধরেন যে চুক্তি হয়েছে, সেই চুক্তির এগেস্টে রাজনৈতিক দলগুলোর কথা বলার উচিত ছিল। লিখছে কারা, যারা লেখেন, বুদ্ধিজীবী, আর আপনি যখন ইনফ্লুয়েন্সার বলেন, টক শো করে, এরা সব বলছে। এদের কথায় তো উনি যেটা বলছেন যে আপনি টক শো করলে সেটা ট্রাম্পের কাছে যাবে নাকি, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বলতে পারতো, তারা তো বলেনি। একটা তো বাংলাদেশের গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তারা বলতে পারতো যে এই আক্রমণ বা এটা ঠিক হয়নি, আমরা ইরানের পাশে আছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজেই তো আমেরিকা প্রবাসী ছিলেন। তা প্রবাসী অনেকেই থাকতে পারে, তো প্রবাসী থাকলে আমি দাসত্ব লিখে দিয়েছি, আপনি তাহলে দাসত্ব লিখে দিয়েছেন, অথবা আপনার কোনো লেখালেখি আছে কোনো জায়গাতে, নাহলে বলছেন না কেন? মানে আপনি এর চাইতে মানবতার অবমাননা কি দেখবেন? যা যা হচ্ছে এখন, যেটা হচ্ছে, আপনি প্রশ্ন যেটা করেছেন তার জবাব আমি বলি, মানুষকে বলি, এগুলোকে যদি ঘৃণা করতে না শেখেন, এগুলোকে যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে একদিন আপনার ঘাড়ের উপর পা তুলে বলবে চল আমাকে নিয়ে বয়ে যেতে হবে। যেরকম ওই যে একবার ইদি আমিন করেছিল না, রাগে হোয়াইটদের সব ওই টুকরি করে চারজন পালকি বেহারা তিনি নিয়েছিলেন, যারা শ্বেতাঙ্গ, হ্যাঁ, মাথায় তাদের দিয়ে ঘাড়ের গেছিলেন। উপর উঠে উনি উঠে বসেছিলেন। এবং এর এক ধরনের প্রতিবাদ ছিল তার। মানে এখন কি কি করবেন আপনি? যে ঘটনাটা ঘটছে, আমি ইদি মানি, আমিনকে আমরা খুবই অপছন্দ করি নানান কারণে, কিন্তু ইদি আমিন না, এই ইদি কাণ্ডটা আমিনকে আমি ঘটিয়েছিলেন। অপছন্দ করি, তো পাগলামি করলে তো দেশ চলে না। কিন্তু আমি বলছি একটা এক্সপ্রেশন অফ আপনার যে বিক্ষোভ, মনের কষ্ট, সেটুকুই করেছেন। আমরা তো এক্সপ্রেসই করছি না। এটা কীরকম? কোনো পলিটিক্যাল পার্টি কোনো স্টেটমেন্ট দেয়নি, পত্রপত্রিকা অল্প স্বল্প লিখেছে, তাও বেশি না। আর সাধারণভাবে রাজপথে কিচ্ছু নেই। কোনো জায়গা থেকে মান্না কিচ্ছু ভাই নেই। বলতেন আমরা এক্সপ্রেসই করি না। আমাদের এইটা বলার ক্ষমতা নাই যে তুষার ভাই আপনি মাইন্ড করেন না, আমার এই কারণে বলতে হচ্ছে, এইটা বইলে বলার ক্ষমতাও নাই। তার মানে কি আপনি মনে করেন যে আমাদের মানুষের রাজনৈতিক চেতনা বাক্সবন্দী হয়ে গিয়েছে? চেতনা, এবং আমাদের মানুষ আচ্ছা, আসলে রাজনীতি যেখানে মানে- প্রতিবাদ করার আচ্ছা, দরকার সেখানে প্রতিবাদ করতে আচ্ছা, পারছে না? কারণ রাজনীতি- আমার মনে আছে রাজনীতি শেখ মানে কি? মুজিবুর রহমানের সময় কিন্তু ইউএসআইএস ঘেরা হয়ে গিয়েছিল, রীতিমতো গোলাগুলি হচ্ছে। হ্যাঁ, আমি বলি ভিয়েতনাম সংক্রান্ত কারণ আমার মতিউল কাদের মারা গেল, মতুল কাদের মারা গেল। আমার একজনে জিজ্ঞেস করে ভাই রাজনীতি মানে কি, আমি বলি তুমি বলো। তো সেই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের পার্থক্য কি? আমরা কি সামান্য নিন্দা বা একটা উদ্বেগ প্রকাশ করতে পারছি না? সেই জায়গাটাই আসতেছি। রাজনীতি মানে হচ্ছে আপনাদের দায়িত্ব আমার নেয়া। আমি সহজভাবে এটা বুঝি। সবাই রাজনীতি করে মানে কথা কিন্তু ঘুরে একটাই বলে, আপনাদের দায়িত্ব আমি নিব। কারণটা কি? আপনি দায়িত্ব নিতে আসতেছেন কেন? আপনার রাজনীতি আপনি করতে থাকেন না। রাজনীতি মানে কিন্তু সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের দায়িত্ব আমি নিব, এই হলো রাজনীতি। আপনাকে এই অথরিটি কে দিছে? আর রাজনীতি মানে আমার কাছে আরেকটু হলো মারাত্মক, আপনি কথার বরখেলাপ করবেন। এবং কথার বরখেলাপ করার মানে হচ্ছে কাল কি হবে জানেন না। কেননা আমি যদি আজকে বলি কালকে আপনার জন্য এটা করব, ফলোইং ডেতে এসে বললাম যে গতকাল যেটা বলছি সেটা আমি একটু অন্যমনস্ক হয়ে বলছিলাম, আমি এটা চেঞ্জ। এই যে কথার বরখেলাপ করা, এই জন্য আপনার শিরোনাম ঠিক আছে যে কাল কি হবে জানি না। হ্যাঁ, আমরা আসলে চিন্তিত, কারণ কাল কি হবে আমরা তো বুঝতে পারছি না, না। পারতেছেন না। কারণ কি? গতকাল যার আমরা বিরোধিতা করেছি, আজ দেখছে তিনি ক্ষমতার আসনে। শুধু তাই না তো, আমি বলছি কালকে এটা করব, পরের দিন এসে বললাম যে না এটা করব না, অন্য একটা। তাহলে কাল কি হবে আমি জানি না। আর এমনি তো যদি আপনি আধ্যাত্মিক জগতে আসেন, তাহলে কি বলে, আপনি যত বড় কবি, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, যা কিছু হন না কেন, পরবর্তী মুহূর্তে আল্লাহর তরফ থেকে কি আসতেছে আপনি তা জানেন না। সেটা তো আরেকটা চ্যাপ্টার। আপনি যদি আমাদের এই যে টার্মাল কিন্তু সিচুয়েশন, আমাদের রাজনৈতিক দলগুলিও তো তাদের কোনো বিবৃতি, কোনো উদ্বেগ, কোনো কিছু প্রকাশ করছে না। আপনি কি ইরান যুদ্ধের কথা বলতেছেন? এই যে সারা পৃথিবীতে তো আসলে একটা জটিল যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে। না, এখানে খানিকটা যুদ্ধ থেকে বেরিয়ে গেছেন, তো খানিকটা বেরিয়ে গেছেন। রেফারেন্স দেখি কথা বলছি। আবার ইরানে দায়ী আনছেন আমাকে। হ্যাঁ, কারণ আমরা তো আমাদের নিয়ে ওনারা কিছু করেনি না, ওনারা তো বিশ্ব নিয়েও ভাবছেন না। সেইটাই তো বলতেছি যে তারা যদি এখন আমেরিকার নিন্দা করে তাইলে রেজাল্টটা কি হয়, আমেরিকার পক্ষে বললে কি হয়, এই আমেরিকার বিপক্ষে বললে আমেরিকা খেপবে। যে আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যে বলবে এই ক্ষমতাটাও নাই, যে ভাই সবাই দিছে আমারও দিতে হয়। কিংবা আমেরিকার পক্ষে বললে আরেকজন বেজার হবে, তাকে বলার ক্ষমতাও নাই যে ভাই এই কারণে বলতে হচ্ছে আমেরিকার পক্ষে। আমরা সেই জায়গাটায় আছি। আমাদের রাজনীতি বলতে আমার কাছে মনে হয় যে রাজনীতি বলতে যা বুঝায়, ওই যে আমার দায়িত্ব আপনি নেবেন, একটা ভেক্টর ইউজ করে আপনার দায়িত্ব আপনি নিচ্ছেন, আপনি হৃষ্টপুষ্ট হবেন, এবং সেটা আপনাদের অ্যাক্টিভিটিসে বোঝা যায়। সুতরাং এই যে রাজনীতির টার্মটাকে চেঞ্জ করতে হবে। আপনি আমার দায়িত্ব নেওয়ার কেউ না। আর আমরা জনগণ এরকম ভোট দিয়ে বলতেছি আপনি আমার ভাগ্য দেখেন, কিন্তু ভোটটা আজকে দেওয়ার পর পরদিন গণভবনের বারান্দার সামনে আমরা যেতে পারি না। গণভবনই তো নাই এখন। গণভবন নাই তো আরেকটা জায়গা তো আছে, সেটার বারান্দা আপনি যাইতে পারবেন না। কথার কথা বলছি। আমরা এই পর্যায়ে একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। আমরা আসলে জানার চেষ্টা করব যে আসলে তাহলে আমাদের রাজনৈতিক দলগুলো হ্যাঁ, কি সেইটা আছে। নিজেদের দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে দিয়েছে, আপনি জায়গাটা কন্ট্রোল করার দরকার ছিল একটু। এবং এখানে আসবো, এই জায়গাতেই কন্টিনিউ করবো।